আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব 46। চাঁদনি বাধ্যর মতো সব কথা শুনছে আর আনমনে কিছু ভাবছে। পরদিন রাত্রি ক্ষেতের পথ ধরে স্কুলে যাচ্ছে। সময় গ্রীষ্মকাল। সকাল 9টা বেজেছে। সূর্যের তাপটা এত বেশি, ঘামে একাকার। দূরে আকাশের দিকে তাকিয়ে থাকা একটি যুবকের উপস্থিতি। রৌদ্রের তাপে রাত্রি যতটা না ঘামছে, বুকের ভিতর ভয়ে তার থেকে বেশি ঘামছে। রাত্রি যতই যুবকটির সামনে এগোচ্ছে, ততই বুকের ভেতর দুকপুকানি বেড়ে যাচ্ছে। রাত্রির কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ওড়না দিয়ে বারবার কপালের ঘাম মুছে নিচ্ছে। সাদা ওড়না এমনভাবে ঘামে ভিজে আছে, মনে হয় একটু আগেই এটাকে পানিতে চুবিয়ে এনেছে। যুবকটির কাছাকাছি আসতেই রাত্রি পায়ের গতি আগের থেকে বাড়িয়ে দিল। যুবকটির পাশ কাটিয়ে সামনের দিকে চলে গেছে। রাত্রির বুকের ভেতর আরও বেশি দুকপুকানি বেড়ে গেছে। ছেলেটা যদি আমাকে পেছন থেকে আক্রমণ করে, মনে মনে বলছে। বারবার দোয়া ইউনুস পাঠ করছে। ছেলেটি হঠাৎ নীরবতা ভেঙে পিছু ডাকল, রাত্রি, দাঁড়াও। রাত্রি থমকে দাঁড়ালো। আপনি আমার নাম জানলেন কি করে? পিছু না ফিরেই কথাটা বলল। ছেলেটি পেছন থেকে রাত্রির সামনে দাঁড়ালো। রাত্রি দুপা পিছিয়ে গেল। এবার ছেলেটি বলল, তোমার নাম কিভাবে জানলাম সেটা ভাবছো? শুধু নাম নয়, তোমার ডিটেলস আমি জানি। তুমি রাত্রি, নবম শ্রেণীর ছাত্রী। তোমার একটা বড় বোন আছে, চাঁদনি। সে শহরে পড়াশোনা করে। বাড়িতে শুধু নানা আর মা আছে। কথাগুলো যখন বলছি তখন রাত্রি মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু রাত্রি তার চোখ দুটো মাটির দিকেই ছিল। চোখ উঠিয়ে যুবকটিকে দেখল না। যুবকটি 2-3 দিন ধরে তার পেছনে ঘুরঘুর করছে। এর মধ্যে সে একবারও ছেলেটির চেহারা দেখে নাই। তবুও কেন যেন ছেলেটিকে দূর থেকে দেখলেই সে বুঝতে পারে যে এই লোকটাই সেই লোকটা। রাত্রির বুঝতে বাকি রইল না, নিজুম তার সম্বন্ধে এইসব কথা বলেছে। নিজুমের কাছ থেকে এই ছেলে খোঁজখবর নিয়ে নিয়েছে। আপনার যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আমি আসি, আমার ক্লাসে দেরি হয়ে যাবে। কথাটা বলা শেষ করতে না করতে রাত্রি হাঁটতে শুরু করলো। পেছনে থাকা যুবকটি তার পথ আটকালো না। সে শুধু জোরে বলল, আমার নামটা জানতে চাইবে না? রাত্রি আবার একটু থমকে দাঁড়ালো। আমি রাফি, নিজুমের বড় ভাই। এই ছেলেটা তো অনেক বেহায়া। আমি কি এর নাম জানতে চেয়েছি? আগ বাড়িয়ে কথা বলতে আসে। মনে মনে রাগে ফোঁস করতে করতে স্কুলে চলে গেল। স্কুলে আসতে দেরি হয়ে গেছে। ক্লাস শুরু হয়েছে। রাত্রি ক্লাসে প্রবেশ করলো, কিন্তু কিছুতেই রাত্রির ক্লাসে মন বসে না। কখন গিয়ে নিজুমকে সে বলবে নিজুম কেন এত কথা বলেছে তার ভাইকে। ক্লাস শেষ করে রাত্রি নিজুমের কাছে গেল। নিজুমের কাছে জানতে চাইল, কেন তুমি তোমার ভাইকে আমার পরিচয় বলছো? রাত্রিকে রাখতে দেখে নিজুম জানতে চাইল, কেন, ভাইয়া কি করেছে? বলো, তোমার ভাইয়া কি করে নাই? 3-4 দিন যাবৎ আমার পিছনে ঘুরঘুর করছে। তাই? ভাইয়া তো সহজে কোনো মেয়েদের সাথে কথা বলে না। তাহলে ভাইয়া কেন তোমার পেছনে ঘুরছে? সেইটাই তো কথা, আমিও তো বুঝতে পারছি না যে তোমার ভাইয়া কেন আমার পেছনে ঘুরছে। রাত্রি আপু, তুমি অনেক মিষ্টি দেখতে। ভাইয়া মনে হয় তোমাকে পছন্দ করেছে। কি বলছো তুমি? এসব ঠিকই বলছি আপু। ভাইয়াকে দেখলাম সারাক্ষণ কি যেন কাগজের টুকরো নিয়ে লেখে, আবার ছিঁড়ে ফেলে। ভাইয়া মনে হয় প্রেমে পড়েছে। আর তুমি এত মিষ্টি, আমার এরকম একটাই ভাবি চাই। তাই বললেই হলো? রাত্রি সেখান থেকে রেগে চলে গেল। স্কুল ছুটি হলে রাত্রি বাড়িতে চলে এলো। স্কুল ড্রেসটি না খুলে সোজা নদীর পাড়ে গিয়ে বসে রইল। রাত্রির মন খারাপ হলে নদীর পাড়ে এসে বসে থাকে। নদীর ঢেউয়ের সাথে একা একা কথা বলে। রাত্রি সব থেকে বেশি ইনোসেন্ট একটা মেয়ে। সে সহজে কোনো কিছু মেনে নিতে পারে না। চাঁদনির মতো এত প্রতিবাদী না। সে যে কী বিষয় নিয়ে রাগ করে সে নিজেও জানে না। বাবাকে সব থেকে বেশি মিস করে, কিন্তু বড় বোন চাঁদনি আর মায়ের ভয়ে বাবার সাথে তেমন কথা বলে না। মাঝে সাঝে মায়ের ফোন লুকিয়ে নিয়ে বাবার সাথে কথা বলে। আঞ্জুমান বেগম সেটা বুঝতে পারেন, কিন্তু না বোঝার ভান ধরে থাকেন। আঞ্জুমান বেগম দেখে বসার রুমে রাত্রির ব্যাগ পড়ে আছে। সারা বাড়ির কোথাও রাত্রি নেই। আঞ্জুমান বেগম মেয়েকে বাড়িতে না দেখতে পেয়ে সোজা নদীর ঘাটে চলে গেল। আঞ্জুমান বেগম নদীর ঘাটে গিয়ে দেখে রাত্রি বসে বসে নদীর পানির সাথে কথা বলছে। দূর থেকে লক্ষ্য করা যাচ্ছে রাত্রি বিড়বিড় করছে, শুনি, আজকে আমার মামুনিটাকে কে কষ্ট দিয়েছে? ক্লাসে পড়া পারেনি বলে কি শিক্ষকরা কথা শুনিয়েছে?
মায়ের কণ্ঠ শুনে রাত্রি বসা থেকে উঠে দাঁড়ালো। মা, তুমি এখানে? তোকে না দেখেই তো আসতে হলো। তা কি হয়েছে শুনি? না, কিছু না। কিছু না বললেই হলো? আমার এই চাঁদ বদন মুখটার ওপর অমাবস্যার ছাপ পড়েছে, সেটা কি এমনি এমনি? মা, তুমি কি করে সব কিছু বুঝে যাও? এজন্যই তো আমি মা। আচ্ছা ঠিক আছে, কাল থেকে খুব ভালো করে পড়া শিখে যাবি, তাহলে আর শিক্ষকরা কথা শোনাতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে মা। মায়ের কাছে আর কিছু শেয়ার না করে রাত্রি বাধ্য মেয়ের মতো মায়ের সাথে চলে গেল। দেখতে দেখতে একটি সপ্তাহ কেটে গেল। জিসানের বাবা আজ বাংলাদেশে আসবে। সবাই অনেক ব্যস্ত, জিসান অনেক বেশি খুশি। কিন্তু চাঁদনি লক্ষ্য করছে জিসানের বাবা আসাতে নানা নানির তেমন কোনো আগ্রহ নেই, যেমনটি জিসানের বেলা ছিল। মেয়ে জামাই 20 বছর পরে আসছে, তাদেরকে দেখলে মনে হয় না। শায়লা বেগমকেও তেমন উৎসুক দেখা যাচ্ছে না। তাদের মনোভাব এমন, মনে হয় বাড়িতে কেউ মারা গেছে। এত আয়োজন চলছে, সেটা মনে হয় মৃত্যুবার্ষিকীর জন্য। সবাই শোকাহত। কিন্তু কেন? চাঁদনি কারো কাছে কোনো প্রশ্ন করতে পারল না, কারণ সে অধিকার তার নেই। সে শুধু এই বাড়ি থেকে পড়াশোনা করে, এখনও এই বাড়ির পুত্রবধূ নয়। চাঁদনি মনে মনে ভাবল, যদি আমি এই বাড়ির পুত্রবধূ হতাম তাহলে আমি কি করতাম? তাহলে আমি সর্বপ্রথম তাদের মনোভাব জিজ্ঞেস করতাম, তারা কেন এরকম মনমরা হয়ে আছে। জিসানের বাবার আসার সময় হয়ে গেছে, কিন্তু জিসান ছাড়া কেউ এয়ারপোর্টে আনতে গেল না। সবাই বাড়িতেই রয়ে গেল। বৈঠকখানায় সবাই মিলে বসে আছে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।